খবরের শুরুতেই শিরোনাম। তৃণমূল অফিসে হামলা, কুণাল ঘোষের বিস্ফোরক দাবির পরে আসল তথ্য ফাঁস করল বিজেপি। মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক নিয়ে হাইকোর্টে মামলা, কি নির্দেশ দিল বেঞ্চ? এখনো ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা, তৃতীয় কিস্তি নিয়ে বিরাট ঘোষণা সরকারের। আত্মপ্রচারে বিশ্বাস করি না, মুখ্যমন্ত্রীর নামে কোনোদিন প্রকল্প করিনি, নাম বদল নিয়ে সরব মমতা। বিমা ছাড়া আর পাওয়া যাবে না পেট্রোল, সুপ্রিম কোর্টের এক রায়ে মাথায় হাত কোটি কোটি গাড়ি চালকের। আসছি বিস্তারিত খবরে। রাসবিহারী বিধানসভা এলাকায় ৮৩ নম্বর ওয়ার্ডের সদানন্দ রোডে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় কার্যালয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। মঙ্গলবার রাতে ফেসবুকে কিছু ছবি পোস্ট করে তিনি দাবি করেন, ভর সন্ধ্যায় কালীঘাটে তৃণমূলের অফিসে হামলা ও দখলের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে শোভনদেব চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা পৌঁছান এবং পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়। তবে কুণাল ঘোষের এই দাবি পুরোপুরি নস্যাৎ করেছে স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্তের দপ্তর। বিজেপির তরফে জানানো হয়, কুণাল ঘোষ যেটিকে তৃণমূলের অফিস বলে দাবি করছেন সেটি আসলে ফুটপাতের ওপর তৈরি একটি বেআইনি দোকান। কলকাতা পৌরসভা আগেই কেএমসি আইনের ৩৭১ ও ৫১৬ নম্বর ধারা অনুযায়ী ১৫ দিনের মধ্যে ওই অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার নোটিশ দিয়েছিল। পৌরসভার নোটিশ ও দোকানের ছবি প্রকাশ্যে এনে বিজেপির বক্তব্য, কুণাল ঘোষ ঘটনার সত্যতা না জেনেই সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন অভিযোগ করেছেন। রাজ্যের মাদ্রাসাগুলিতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার সরকারি নির্দেশ ঘিরে আইনি লড়াই শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। এই নির্দেশিকার বৈধতা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে আপাতত কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত, বরং কেন্দ্রীয় সরকারের মতামত জানতে হলফনামা চেয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন ডিভিশন বেঞ্চ। মাদ্রাসা শিক্ষা দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়াকে বাধ্যতামূলক করা হয়। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সমাজকর্মী সৌরভ দত্ত হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন, কেউ যদি নিজে থেকে গাইতে চান গাইবেন, কিন্তু জোর করে গাইতে বলা যায় না, এতে ধর্মনিরপেক্ষতার প্রকৃতি নষ্ট হয়। মামলাকারীর বক্তব্য অনুযায়ী কোনো গান গাওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত, প্রশাসনিক নির্দেশে তা চাপিয়ে দেওয়া উচিত নয়। আবেদনকারীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আপনি একজন সমাজকর্মী, আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত? আদালত কি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে পারে? কেন্দ্রের হলফনামা ছাড়া তাদের বক্তব্য না জেনে এই নির্দেশ দেওয়া সম্ভব নয়। আদালতের মতে কেন্দ্রের বক্তব্য না শুনে এই পর্যায়ে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সমীচীন হবে না। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের কাছে আবেদন জানান, কেন্দ্রের হলফনামা দেওয়ার আগে পর্যন্ত বাধ্যতামূলক নয় বলে বলা হোক। সেই প্রস্তাবও গ্রহণ করেনি বেঞ্চ। জবাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, হাজার হাজার খ্রিস্টান স্কুলের প্রার্থনার সময় গাওয়া হয়, এতে কি আকাশ ভেঙে পড়বে? এর পাল্টা প্রতিক্রিয়ায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম, তবে তার যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। অন্তর্বর্তী রিলিফ দিতে অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট জানান, এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। যদি কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হয় তবে আদালতকে জানাবেন। তখন আবেদনকারীর আইনজীবী প্রশ্ন তোলেন, জেলে পাঠানোর পর মামলা শোনা হবে? শুনানির সময় কেন্দ্রের পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী হলফনামা জমা দেওয়ার জন্য আদালতের কাছে সময় চান। সব পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করা হচ্ছে না। কেন্দ্রকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়ে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। সেই শুনানিতেই আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। বিজেপি সরকারের চালু করা অন্নপূর্ণা যোজনায় তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে ১ আগস্ট থেকে। তবে স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও অনেকেই টাকা পাননি জানিয়ে সরকার জানিয়েছে যে ভেরিফিকেশন ও ব্যাংক ছুটির কারণে এই বিলম্ব হচ্ছে। মমতা সরকারের আমল থেকে চালু হয়েছে ভাতা। সে সময় রাজ্যের মহিলা থেকে বৃদ্ধ সকলেই পেতেন একাধিক ভাতা, যার দ্বারা মাসে মিলত আর্থিক সাহায্য। বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী থেকে যুবসাথীর মতো নানান ভাতা চালু ছিল বাংলায়। বিজেপি সরকার ক্ষমতায় আসতে
আগে চালু থাকা সকল ভাতায় এনেছে বদল। একদিকে যেমন কিছু ভাতার নাম বদল করা হয়েছে, তেমনি কিছু ভাতার অঙ্কে এসেছে বদল। তেমনি এখন থেকে কেবল যোগ্য ব্যক্তিরাই পাচ্ছেন ভাতা। এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সবথেকে বেশি চর্চা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। এই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে রাজ্যের মহিলাদের জন্য। কেবল পিছিয়ে পড়া মহিলারাই পাচ্ছেন এই ভাতা। ইতিমধ্যে দুটি কিস্তি দেওয়া হলেও এবার তৃতীয় কিস্তির পালা। 1 আগস্ট থেকে শুরু হয়েছে তৃতীয় কিস্তি দেওয়া। তবে স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকলেও অনেকেই পাননি ভাতা। টাকা দেরিতে পাওয়া নিয়ে বিশেষ মন্তব্য করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বলা হয়েছে আগের 2 মাসের মতো আগস্টেও যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। তবে বর্তমানে আবার ভেরিফিকেশন শুরু হয়েছে। রাজ্য স্পষ্ট করে বলেছে 1 আগস্ট কিংবা তার 2-1 দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 1 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হলেও 2 তারিখ ব্যাংক বন্ধ থাকায় এই কাজে বিরতি ঘটেছে। তবে যোগ্য ব্যক্তিরা শীঘ্রই পাবেন টাকা। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি প্রকল্পের প্রচারে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছিল অন্যতম চেনা শব্দ। তৃণমূলের জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতারাও এই একই শব্দবন্ধ ব্যবহার করতেন। যদিও প্রাক্তন হবার পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন মুখ্যমন্ত্রী পদ ব্যবহার করে কোনোদিন আত্মপ্রচার করেননি তিনি। গতকাল ফেসবুক লাইভে এসে রাজ্য সরকার এবং বিজেপিকে একাধিক বিষয়ে নিশানা করেন তৃণমূল নেত্রী। সেই সূত্রেই বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর আমলে চালু হওয়া প্রকল্পের নাম বদলের অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নামে প্রকল্প চালু করা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আত্মপ্রচারে বিশ্বাস করি না। মুখ্যমন্ত্রীর নামে কোনো দিন কোনো প্রকল্প করিনি। আর আমাদের সময় শুরু হওয়া প্রকল্পের নাম পাল্টে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যোজনা হয়ে গেল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম বদলে অন্নপূর্ণা যোজনা করে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকালে ফেসবুক লাইভে এসে রাজ্য সরকার এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। পুলিশের অপব্যবহার থেকে শুরু করে তাঁর বইয়ের রয়্যালিটির টাকা আটকে দেওয়ার মতো একাধিক বিষয়ে সরব হন তৃণমূল নেত্রী। মমতার বক্তব্যে উঠে এসে জেএনসির প্রসঙ্গ। তৃণমূল নেত্রী বলেন যে পুলিশের সঙ্গে কাজ করেছি, তাদের সম্মান করি, কিন্তু এই পুলিশ ভয় দেখাচ্ছে, অন্য দলে যাওয়ার বিষয়ে ভয় দেখাচ্ছে। বলছে হয় অন্য দলে চলুন, না হলে জেলে চলুন। এটা কি পুলিশের কাজ? এই জন্য রাস্তায় ট্রাফিক জ্যাম হচ্ছে। বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটু দেশের দিকে তাকান, আগে ঘর সামলান, সম্প্রীতি সামলান, সব ভাগাভাগি করছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্প্রীতির প্রতীক ছিলেন। বিমা বা ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো রুখতে এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপের প্রস্তাব দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, বিমাহীন যানবাহনের বাড়বাড়ন্ত সামলাতে পেট্রোল পাম্পে গাড়ি বিমার বৈধতা যাচাইয়ের ব্যবস্থা চালু করা হতে পারে। প্রস্তাবিত এই ব্যবস্থা কার্যকর হলে বৈধ ইন্স্যুরেন্স না থাকা গাড়িকে পেট্রোল বা ডিজেল দিতে অস্বীকার করতে পারে জ্বালানি পাম্পগুলি। এই লক্ষ্য বাস্তবায়নে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রককে অবিলম্বে একটি পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট তৈরির নির্দেশ দিয়েছে আদালত। অবশ্যই এটি একটি পাইলট প্রজেক্টের প্রস্তাব, অর্থাৎ এখনই সারা দেশে পাম্পে তেল দেওয়া বন্ধ হচ্ছে না। তবে রাস্তাঘাটে নিয়ম ভাঙা ও বিমাহীন গাড়ি কমানোর পাশাপাশি বাধ্যতামূলক থার্ড পার্টি ইন্স্যুরেন্সের নিয়ম সুনিশ্চিত করতে এই অভিনব পদক্ষেপ। পেট্রোল পাম্পের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে নজরদারি আরও কঠোর করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের মহাসড়ক ও বিভিন্ন রাস্তায় থাকা স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ বা এএনপির ক্যামেরাগুলিকে কেন্দ্রীয় বাহন ডাটাবেস ও ইন্স্যুরেন্স পোর্টালগুলির সাথে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে চলন্ত গাড়ির নম্বর দেখেই সিস্টেম নিজে থেকেই ধরে ফেলতে পারবে গাড়িটির ইন্স্যুরেন্স আছে কিনা এবং তৎক্ষণাৎই চালান তৈরি হবে কিনা। রাস্তায় ট্রাফিক পুলিশের নজরদারি সহজ করতেও বিশেষ ব্যবস্থার কথা বলেছে আদালত। হাতে থাকা মোবাইল অ্যাপ বা বিশেষ ডিভাইসের মাধ্যমে সশরীরে কাগজপত্র না দেখে পুলিশ আধিকারিকরা গাড়ির নম্বর দিয়ে সাথে সাথে বিমার বর্তমান অবস্থা যাচাই করে নিতে পারবেন। এর পাশাপাশি নতুন গাড়ি কেনার ক্ষেত্রে বাধ্যতামূলক থার্ড পার্টি বিমার মেয়াদ বাড়ানো একটি বড় প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী নতুন 4 চাকার ক্ষেত্রে এই মেয়াদ 3 বছরের বদলে 4 বছর এবং নতুন 2 চাকার ক্ষেত্রে 5 বছরের বদলে 6 বছর করা হতে পারে। এতে প্রথম বিমার মেয়াদী সীমা পার হওয়ার পর গাড়ি বিমাহীন হয়ে পড়ার প্রবণতা অনেকটাই কমবে। সুপ্রিম কোর্টের এই সমন্বিত উদ্যোগ আসলে আইন অমান্য করে রাস্তায় গাড়ি চালানো বন্ধ করা একটি বার্তা। শুধুমাত্র পুলিশের চেকিং এর উপর নির্ভর না করে তেল কেনা বা রাস্তাঘাটে ক্যামেরার মতো দৈনন্দিন বিষয়কে
কাজে লাগিয়ে শৃঙ্খলা আনতে চাইছে আদালত। তবে পেট্রোল পাম্পে আমজনতা বা পাম্প কর্মীদের দৈনন্দিন কাজ ব্যাহত না করে কিভাবে এই যাচাইকরণ মসৃণভাবে করা সম্ভব তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রক ও কর্তৃপক্ষ।